নমস্কার, গুড আফটারনুন। আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আমার আজকের এই ব্লগটা আমি শুরু করলাম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। গরমে সেদ্ধ হচ্ছি, মানে এত গরম পড়েছে। তো কি আর করা যাবে, প্রকৃতির সঙ্গে তার যুদ্ধ করা যাবে না। তো তোমরা যে যেখানে আছো সুস্থ থেকো, ভালো থেকো, ছাতা ইউজ করো, রাস্তায় তো বেরোতেই হবে কাজে কর্মে, আর প্রচুর জল খেও। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো এবং আমার হাতটা শক্ত করে ধরে রেখো। এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, আমার ভিডিওসগুলো দেখো। একেবারে যে খুব খারাপ যে তাও না, আবার প্রচণ্ড ভালো সেটাও না। আমার এই বয়সে এবং অভিজ্ঞতা বা বলো মডার্ন টেকনোলজি, এগুলো তো আমি কিছুই জানি না। তার মধ্যে যতটুকু পাচ্ছি করছি, তোমাদের সঙ্গে তুলে ধরছি আমার জীবনের কিছু ঘটে যাওয়া এবং আমার জীবনে দেখা শোনা কিছু সত্যি ঘটনা তোমাদের সঙ্গে তুলে ধরার আমি আপ্রাণ চেষ্টা করছি। এবং তোমরা পাশে থেকো, আর কি বলবো। আগে চ্যানেলটা তো আমার ডিলিট হয়ে গেছে, আবার নতুন করে ওই নামেই আমাকে এই আর একটা নতুন চ্যানেল শুরু করতে হয়েছে। তো যারা আগে ছিলে আমার পুরনো চ্যানেলে, যারা আমার ভিউয়ার্স ছিলে, সাবস্ক্রাইবার্স ছিলে, তারা প্লিজ ফিরে এসো, একান্ত অনুরোধ। আমার চ্যানেলটিকে মানে সাবস্ক্রাইবার তোমরা এসে আমার বন্ধু হয়ে আমার হাতটা ধরো এবং যেন আমার চ্যানেলটা বড় হয়ে যায়, গ্রো করে যায়, এটা একান্ত অনুরোধ তোমাদের কাছে রইল। তো আর বেশি বকবক করলাম না বলে অনেক বকবকই করলাম। তো যাই হোক, আজকে আমার যেটা বক্তব্য সেটা তোমাদের কাছে আমি তুলে ধরছি। তো আমি আগেই বলেছি, আমার স্কুলিং হলো সেন্ট জনস ডায়োসিসান গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, একটি কনভেন্ট স্কুল। এখনও সেটা খুব ভালো স্কুল কলকাতার বুকে। এবং আমার কলেজ ছিল গোখেল মেমোরিয়াল গার্লস কলেজ। তো ডায়োসিসানে পড়াকালীন আমাদের যে বন্ধু গ্রুপ ছিল তার মধ্যে একটি মেয়ে ছিল, তার নাম ছিল চৈতালি ভট্টাচার্য। তো সে থাকতো তোমার ট্রায়াঙ্গুলার পার্কে, গড়িয়াহাটের ট্রায়াঙ্গুলার পার্ক, ওখানে থাকতো। ওরা ছিল এক ভাই এক বোন। ওর দাদা ছিল ওর থেকে ঠিক 2.5 বছরের বড়, এবং ওর বাবা মা এই নিয়ে ওদের সংসার ছিল। তো খুব হাসি খুশি, এবং গলায় একদম মানে সুর জ্ঞান ছিল না বলতে গেলে, সুর জ্ঞান তাল লয় কিছুই ছিল না, তবুও বেসুরের গলায় গান গাইতো। এবং আমরা হিন্দির উচ্চারণগুলোও খুব খারাপ ছিল। তো আমরা বন্ধুরা ওকে খ্যাপাবার জন্য বলতাম, চৈতালি এই গানটা তুই খুব সুন্দর গাস, একটু গাইবি। আর ও এমন বোকা ছিল যে, বা সহজ সরল ছিল বলতে পারো। তখনকার সব জেনারেশনে সবাই মনে হয় ওই রকম ছিল, আজকালকার ছেলে মেয়েদের মতো এত পাকাপোক্ত কিন্তু ছিল না। ও কিন্তু ওটাকে সত্যি মনে করতো, মানে ওর প্রশংসা যে আমরা করতাম, ওর ওর মানে মুখ থেকে ওই উল্টোপাল্টা উচ্চারণগুলো বেরোবে হিন্দি, সেগুলো শোনার জন্য। তো আমরা বলতাম যে এই গানটা ওই গানটা কত, তুই খুব সুন্দর গাস। ও না বেশ সুন্দরভাবে মানে গেয়ে গাইতো, এবং আমরা মুচকি মুচকি হাসতাম। ও মানে সবাই সবার দিকে তাকাতাম, এগুলো করতাম, কিন্তু এই দুষ্টুমিগুলো আমরা করতাম। তো এরমভাবেই দিন চলছে। তো ক্লাস 7-এ তখন ওর অনেক দিন ধরে চৈতালি আসছে না। তো একজন কেউ বলল, কার কাছ থেকে একটা খবর পেলাম, আমার ঠিক এখন মনে নেই, যে ওর বাবা মারা গেছে, তাই জন্য ও মনে হয় মানে ওই শ্রাদ্ধ শান্তি হয়ে গেলেই একেবারে আসবে। তো একদিন তো চৈতালি এলো, সে হাসি খুশি চৈতালি, খুব গম্ভীর, কারণ সে বাবাকে খুব ভালোবাসতো এবং বাবার কথা খুব বলতো আমাদের কাছে। তোর বাবা কি কাজ করতো না করছো মানে আমরা জানি না, তবে অসচ্ছল কিন্তু ওরা ছিল না। মোটামুটি টিফিন ভালোভাবে নিয়ে আসতো, চুল টুলে ক্লিপ লাগিয়ে, আমাদের তো ক্লিপ লাগানোর নিয়ম ছিল না, ব্লু কালারের রিবন লাগাতে হতো। পরিষ্কার পরিচ্ছন্নইও আসতো, জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করেই আসতো, দেখে মনে হতো সচ্ছল অবস্থায় ছিল। এবং তোমার হাসি খুশি তো প্রাণবন্ত ছিল, আগেই বলেছি তোমার। তা খুব গম্ভীর হয়ে গেল, খুব কম কথা বলতো, এবং ক্লাসের মধ্যেও দেখতাম ওর চোখ দিয়ে জল পড়ছে। তো
আমরা আর ওকে মানে আঘাত দেওয়ার জন্য জিজ্ঞাসা করিনি যে তোর বাবার কি হয়েছিল, এবং আমরাও ওই 7-10 পড়ি, মানে এখনকার মতন অতটা কি বলবো, এখন যেন কেউ কী হয়েছিল মানে একটা সান্ত্বনা বাক্য প্রয়োগ করা, সেইগুলো অতটা তখন ছিল না। তো আমরা ও ক্লাসে বসে থাকতো, আমরা টেনে টেনে নিয়ে বলতাম চল না বাইরে গিয়ে টিফিন খাই, এরকম বলতাম আমরা। তো প্রথম কদিন টিফিন আনতো বটে, কিন্তু তারপরে দেখলাম ও টিফিন টাইমে কিছুই আনতো না। তখন আমরা জিজ্ঞাসা করলাম তোর টিফিন কোথায়, এবার 2-3 মাস কেটে যাবার পর তো তোর টিফিন কোথায়, তখন বললো ও মাকে তো এখন অনেক কাজে বেরোতে হয়, বাবা তো নেই, আর ও দাদা তখন 11-12 পড়তো, হ্যাঁ এরকমই হবে, বা মাধ্যমিক দিয়ে 11-12 পড়তো না, বলে 9-10 পড়তো এইরকম। তো বলে দাদা তো এখন সামনে মানে কিছুদিন পর মাধ্যমিক হবে, দাদাও খুব ব্যস্ত তার পড়াশুনো নিয়ে, তো মাকেই তো হাট বাজার করতে হয়, তো মা সকালবেলা কিছু করেও দিয়ে দিতে পারে না, তো যে যার টিফিন থেকে আমরা ওকে শেয়ার করে দিতাম। একদিন দেখছি টিফিন টাইমে তো আমাদের ওই ক্যান্টিনে একজন ভদ্রলোক ওর সঙ্গে মানে কি বচসা টাইপের হচ্ছে, মানে কথা কাটাকাটি হচ্ছে, কিন্তু কথা কাটাকাটির মধ্যে বা রাগ করে কথা বলছে, কিন্তু ওই ভদ্রলোক, ক্যান্টিনের ভদ্রলোক চৈতালি কিন্তু চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শান্ত হয়ে 2-1 কথা বলছে। তখন আমাদের মধ্যে একজন, মানে আমরা বন্ধুদের গ্রুপের মধ্যে একজন বললো চল তো গিয়ে দেখি কি ব্যাপার, ওকে লোকটা এরকম হাত পা নেড়ে শাসাচ্ছে কেন, কি ব্যাপার। তখন আমরা দৌড়ে দৌড়ে গেলাম, তো ব্যাপারটা জানতে পারলাম যে ও দিনের পর দিন ওখান থেকে কিছু খাবার কিনে খেয়েছে, কিন্তু সেই টাকা সে দিয়ে উঠতে পারেনি। প্রত্যেক দিনই বলেছে যে মা টাকা দিলে তোমাকে আমি একসঙ্গে শোধ করে দেবো, এই করে করে তার অনেকটা জমে গেছে, এবং যে ব্যবসা করছে সে তো বলবেই, বলো সেটা তার পক্ষে অন্যায় না। তখন আমাদের মধ্যে আমরা সবাই বললাম যে আঙ্কেল কত টাকা হয়েছে আমাদের, তো তখনকার দিনে ও তখন বলেছিল ওই 4-5 টাকা, মানে তখনকার দিনে 4-5 টাকা মানে বুঝতে পারছো, এখনকার দিনে বেশ অনেকটাই টাকা। আমি এটা বলছি তোমার 82 সাল, হ্যাঁ 82, আমি তো 85-তে মাধ্যমিক পাশ করেছি, ধর ওই 7-এ তাহলে কত হবে, 80-82 সালই হবে বোধহয়, মানে ওই তখন ও কিন্তু ওই 5-6 টাকার কিন্তু বেশ দাম ছিল। তো তখন চৈতালি চোখ দিয়ে খুব জল পড়ছে, আর কি বলবে ভেবে পাচ্ছে না, মানে কি বলবে, আমাদের সামনে তো অপ্রস্তুত হয়ে পড়েছে, এবং একথা বললো বাইরে যে গেটের বাইরে যে ঝালমুড়িওয়ালা থাকতো স্কুল ছুটির পর, সে নাকি মাঝে মাঝে ওখানে ঝালমুড়িও কিনে খেয়েছে 50 পয়সা, তখন অনেকটা, মানে 50 পয়সা মানে এখন ধরো 10 টাকা ঝালমুড়ি কিনে খেয়েছে, তার টাকাও নাকি বাকি আছে, ও গেট থেকে বেরোতে ওর একটু সংকোচ হয়। তখন বাড়িতে এসে আমাদের মা বাবাদের বললাম, আমাদের গ্রুপের প্রত্যেকেই বললো, এবং প্রত্যেকের মা বাবাই কিছু টাকা দিয়ে 1 টাকা কেউ ওই রকম দিয়ে ওই ক্যান্টিনের ধারটা কিন্তু শোধ হয়ে গেল। তখন আমরা তখন বললাম কি রে তুই এরকম যে বললি যে টিফিন তো আমাদের কাছ থেকে দিই, তারপরে মানে কি ব্যাপার তুই টিফিন কেন আনিস না। তখন ও মানে কেঁদে কেটে বললো যে আমার বাবার যে টাকা জমানো ছিল সেটারই ইন্টারেস্টে কিছুটা চলে, তার মধ্যে আমরা যে ট্রায়াঙ্গুলার পার্কে থাকি, 3 তলায় যে থাকি আমরা ফ্ল্যাটে, সেই ফ্ল্যাটটা আমাদের রেন্টেড, এবং গড়িহাটে ট্রায়াঙ্গুলার পার্ক খুব কস্টলি জায়গা, তখনও কস্টলি ছিল। তো সেই রেন্ট দিয়ে এবং দাদার একাধিক টিচার তাকে পড়িয়ে, আমারও স্কুলের ফিস দিয়ে এসব করে মায়ের হাতে সেরকম কোনো টাকা থাকে না। আমরা কোনো দিন ভাত খেয়ে নিই, কোনো দিন রাস্তা থেকে হয়তো কিছু ঝালমুড়ি টাইপের কিনে আমরা খেয়ে নিই, বা ওই ফেনা ভাত করে খেয়ে নেয়। যেদিনকে কিছু না জোটে বাড়িতে যা সবজি আছে দিয়ে ভেনা ভাত করে খেয়ে নিই, সেটাই 1 হাঁড়ি করা, ওটাই আমরা দুবেলা চালাই, এরমভাবেই আমাদের সংসার চলছে। এরপর আমি কি করে টিফিন খরচা চাইবো, বাস ভাড়াটাও মা অতি কষ্ট করে দেয়। তখন আমার মনে আছে আমাদের 30 পয়সা বাস ভাড়া ছিল, 30 বা 40 হবে, সেটাও মা খুব কষ্ট করে দেয়। তো এই কথাটা বললো, তখন স্বাভাবিক কথা আমাদের খুব মায়া লাগলো, কিন্তু আমরাও তো কি করব বলো, বাবা মায়ের কাছ থেকে কতই চাইবো। এরম করে দিন চলতে লাগলো। ক্লাস 9-এ উঠে গেলাম। 9-এ উঠে গেলাম, তো শীতকালে তো সব স্কুলেই তোমার উইন্টারে পিকনিক হয়, স্কুলে সবাই পিকনিক অ্যারেঞ্জ হয়। তো সেবারে আমাদের ওই
হলদিয়াতে মানে আমাদের ওই হলদিয়া যে পোর্টটা দেখানো হবে, ডকটা ঘুরে দেখানো হবে, ওখানকার যে ফ্যাক্টরিজগুলো আছে, মানে ওই পিকনিক ওইখানে ঠিক হলো। তো আমার এখনও মনে আছে তখন বোধহয় ওই 30 টাকা মতন বোধহয় দিতে হবে পিকনিক খরচা। এখন সেটা 500 টাকা হয়তো দাঁড়িয়েছে। হ্যাঁ, 500 টাকা তো বটে, কারণ আমার মেয়ে, ছোটো মেয়ে যখন পাস করলো আমরা তখন 500 টাকাই দিয়েছি, ইদানিং হয়তো আরও বেড়ে গেছে। 2018-19-এর কথা বলছি, তখন 500 টাকা কিন্তু ছিল। তো আমাদের সময় 30 টাকা মতন ছিল। তো চৈতালি বলল, যে আমাদের ক্লাস টিচার ছিল মিসেস মৌলিক, একটা কথা বলে রাখি, আমরা কিন্তু ছোটোবেলা থেকে আমরা সবাই বি সেকশনে ছিল, এবং যারা বি সেকশনে ছিল তারা নিশ্চয়ই চৈতালি ভট্টাচার্যকে চেনো, যারা যদি আমার ব্লগটা দেখে থাকো, মানে এই মানে ভিডিওটা যদি দেখে থাকো। তো ও তখন ম্যামকে গিয়ে বললো, মৌলিক মিসকে গিয়ে বলল যে মিস, আমি কিন্তু পিকনিকে যেতে পারবো না। তখন মিস বললো, কেন? এটা তো একটা মানে একটা তো কী বলবো, তোমাদের একটা আনন্দের জায়গা, যাবে না কেন? তখন বললো, না, আমার বাবা মারা গেছে তো আগের বছর, আমার মায়ের সেরকম সাফিসিয়েন্ট মানি নেই, টাকা নেই, তো আমি আর পিকনিকে যেতে পারবো না। তখন তখন ম্যাম বললো যে, মানে মৌলিক মিস বললেন যে, ঠিক আছে, তোমাকে তো একটা দেওয়া হয়েছে, মানে ওই ফর্ম দেওয়া হয়েছে ফিল আপ করতে, সেই ফর্মটা অবশ্যই তুমি কিন্তু ফেরত দিয়ে দিও। তো তার মধ্যে ও আজ টাকা দেবো, কাল টাকা দেবো বলে বলে সময় কাটিয়েছে। ঠিক এই কথাটা যেদিনকে হচ্ছে তখন এই পিকনিকের ধরো 2 দিন বাকি আছে। তো আমি তখন তখন আমরা বললাম, বাবা তুই যাবি না, তুই যাবি না, এরকম আমরা সবাই যাব, তুই যাবি না? তখন বলে, হ্যাঁ রে, আমি যেতে পারবো না, কি করব বল, বুঝতেই তো পারছিস, ওদের তো সব কথাই আমি বলেছি, আমার যাওয়া সম্ভব হবে না, ঠিক আছে তোরা যা, এনজয় কর, তোদের মুখ থেকেই আমি গল্প শুনবো, এইসব বললো। তো আমাদেরও খুব মায়া লাগলো। তো পিকনিকে সকাল 7টার মধ্যে গিয়ে পৌঁছতে হবে, 8:30টায় মনে হয় বাস ছেড়ে যাবে, 7টার মধ্যে আমরা চলে গেলাম। তো যখন আমরা বাসে উঠবো, মানে লাইন রেডি হয়ে গেছে, একটা করে বাসের লাইন উঠছে, একটা বাস ছেড়ে দিচ্ছে, আবার একটা বাসের লাইন উঠছে, এরকম চলছে। তো আমাদের লাইনটা যখন গেট থেকে বেরোচ্ছে, তখন দেখি চৈতালি এক ভদ্রলোককে পাশে নিয়ে, বয়স্ক ভদ্রলোক, ধরো আমাদের বাবারই মতন বয়সী ভদ্রলোককে নিয়ে, হাতে ফর্মটা নিয়ে, হাতে টাকা নিয়ে দৌড়ে দৌড়ে আসছে। তখন মৌলিক মিস তো ওই গেটের মানে স্কুলের গেটের সামনে দাঁড়িয়েছে, আমাদের ক্লাসটা যাচ্ছে, বি সেকশনটা। তখন ও এসে দৌড়ে দৌড়ে মৌলিক মিসকে এসে ওই ফর্মটা দিল, এবং যে টাকাটা জমা দেবো সেটা দিয়ে বললো, মিস আমি যাচ্ছি, আমার এই নিন আমার টাকা। তো মৌলিক মিস বললো, ওকে, ভেরি গুড, বলে মিস আবার টিক দিয়ে দিল। তখন আমরা উঠে গেলাম, বাসে উঠে গেলাম, বাস ছেড়েও গেল, এবং গান চলছে, গান শুনতে শুনতে যাচ্ছি। তো যাবার সময় বেশ হাসি খুশি আনন্দ করে করে আমরা গেলাম, এবং চৈতালিও খুব আনন্দ করছে, মানে ওর তো যাবার কথাই ছিল না। এবার ধরো কোনো কিছু তোমার পাওয়া হয়ে উঠছে না, তুমি পাবে না ভেবেই নিয়েছো, কিন্তু সেটা যদি তুমি হঠাৎ পেয়ে যাও, তোমার আনন্দটা দ্বিগুণ 4 গুণ হয়ে যায় না? তো যাওয়ার সময় খুব আনন্দ করতে করতে গেল। তো ওখানে যা আনন্দ করলাম, খেলাম দিলাম। তো ফেরার সময় বাসে উঠলাম, তখন ও দেখলাম আমার মানে মানে এতে আমার পাশে বসেছে। তো আমরা গল্প করছি। তো ওঠার পর দেখলাম ও একটু খুব গম্ভীর, হঠাৎ মুডটা চেঞ্জ হয়ে গেল। মানে যেমন হয় না, আলো অন্ধকার, মানে মেঘলা দিন, রোদ উজ্জ্বল দিনের মধ্যে যে ডিফারেন্স হয়, ওর মুখের মধ্যে সেটা। যাবার সময় যেমন প্রাণোচ্ছল হাসি খুশি ছিল, আসার সময় তেমনি গম্ভীর, মুখটা কালো উঠেছে। তখন শুধু একবার আমাকে বললো, মানে আমার ভালো নাম ধরে বললো, চম্পা বলি, তুই আমাকে একটু জানলার ধারে বসতে দিবি? তখন আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, না বস না। তখন ও বসলো, তো আমি এই দিকটা বসলাম। তখন দেখলাম ও জানলার দিকে খুব উদাস হয়ে তাকিয়ে আছে। তখন আমি ওর হাতটা ধরে বললাম, কী রে, বাবার কথা মনে পড়ছে? তখন দেখলাম ও কাঁদছে, চোখ দিয়ে ওর জল পড়ছে। তখন আমি বললাম, কাঁদছিস কেন? বলে, আমি চোখটা মুছিয়ে দিলাম। তখন ও আমাকে একটা কথা বললো, আই হেট মাই মাদার, মানে আমি আমার মাকে ঘৃণা করি, এবং প্রচণ্ড ঘৃণা করি। তখন আমি না মানে শকড হয়ে গেলাম, কারণ আমরা নিজেদের মা বাবাকে খুবই ভালোবাসি, এবং আমি আমার বাপিকে মানে যদি কথা বুঝি, আমি বাপিকে যদি
100% ভালোবাসতাম, আমার মাকে আমি 200% ভালোবাসতাম। তখন আমি বললাম যে কেন রে, কি হয়েছে, এই কথাটা বলতে তোর লজ্জা লাগছে না? তোদের দুমুঠো ভাত জোগাড় করার জন্য মাসিমা বলতাম না, কাকিমা বলতাম, যে মানে তখনও তো আমি ওনাকে মিটই করিনি, তো কত পরিশ্রম করে তোর মানে করে। তখন বলল তুই জানিস পরিশ্রমটা কি? তখন আমি বললাম না, কি করে রে? তা আমার মনে মনে একটা আইডিয়া হয়েছিল হয়তো লোকের কাছ থেকে ভিক্ষা চায় বা লোকের বাড়িতে কাজকর্ম করে, কারণ ও বলল আমার মা কি করে তোদের বলতে আমার লজ্জা লাগে। তো আমি সেটাই ভাবছি, হয়তো বাড়ি গিয়ে রান্নার কাজ করে, ঠিকে কাজ করে, ভিক্ষে চায়, এইসবই করে, এটাই তো প্রথমে মনে বলো। তো আমি সেটাই ভেবেছিলাম, কিন্তু ও আমাকে যেই কথাটা বললো সেটা খুব শকিং। এবং আমরা মাকে তো, আমরা তো ঈশ্বর দেখিনি, মা বাবাকে আমরা ঈশ্বরের স্থানেই বসাই। বলল এই যেই ভদ্রলোককে ছাড়তে এসেছিল বাসে, সে তার নাম যেন কি একটা বলেছিল, আমার এখন ঠিক মনে পড়ছে না গো। আর একজন কাকুর নাম বললো রাঙা কাকু, সেই নামটা আমার মনে আছে, কিন্তু এই ভদ্রলোকের নাম আমার মনে নেই। রাঙা কাকু আর এই যে কাকু, কি কাকু বললো যেন, এই কাকুদের সঙ্গে আমার মা বিভিন্ন জায়গায় গিয়ে রাত কাটায়। বুঝতে পারছো কথাটা বলছি এরকম? এবং সেটা এক রাত না, এক সময় এমনও হয় দীঘা, তারপরে মানে আমাদের পার্শ্ববর্তী যেসব ট্যুরিস্ট জায়গা আছে, যেখানে লোকে বেড়াতে যায়, সেখানে গিয়ে 2 রাত 3 রাত সে কাটিয়ে আসে তার মা এবং মানে কাকিমা, তার বদলে তারা তার এই সংসারের ভরণ পোষণের ভার নিয়েছে। তাই বলছে আই হেট মাই মাদার। তখন আমি ওকে বললাম তুই এই যে কথাটা বলছিস, তুই একবার ভাবতো তোর বাবা যেই অর্থ রেখে গেছে তার সুদ হয়তো খুব সামান্য, সেটা দিয়ে তার বাড়ি ভাড়া, ইলেকট্রিক ভাড়া, আমাদের স্কুলের ফিসও কম না, আমাদের যেহেতু কনভেন্ট স্কুল, তোর দাদার পড়াশুনো, এইসব চালিয়ে তোদের হয়তো পেটে মানে মুখে দেওয়ার জন্য অন্ন সে জোটাতে পারতো না, তাই জন্য তাকে হয়তো এই পথ বেছে নিয়েছে। তখন আমাকে চৈতালি বলল এর থেকে যদি আমার মা বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করতো, ঠিকের কাজ করতো, রাস্তায় হকারি করতো, তাহলে আমার গর্বে মাথা উঁচু হয়ে যেত। আমি আমার মায়ের দিকে ঘেন্নায় তাকাতে পারি না। তখন আমি বললাম এরম করিস না, সবই তো তোদের ভাই বোনেদের মুখে অন্ন জোগাবার জন্য করে রে, নাহলে কোনো মা এতটা নিচু হতে পারে? তার জীবনের সতীত্বতা সে দিয়ে দিতে পারে বলতো তুই? তারপরে জানা গেল ওর বাবা নাকি কোনো একটা বুকির আন্ডারে কাজ করতো। সেদিনকেই আমাকে বলল বুকি মানে বুঝতে পারছো, মানে তখন আমার বোঝার ক্ষমতা ছিল না এবং আমি তাকে পাল্টা প্রশ্নও করিনি বুকি মানেটা কি। পরে আমি আমার মাকে এসে বলেছিলাম, বাপিকে এসে বলে, তখন বলল রেসের মাঠে যাদের নামে ঘোড়া দৌড়য় এবং যারা ওই একই দিনে লাখ লাখ টাকা যেতে, তাদের ঘোড়া যদি যেতে, তাদের নাকি বলে বুকি। সেই বুকির আন্ডারে ওর বাবা কাজ করতো, তার হিসেবপত্র রাখতো। তো একবার নাকি সে ব্যাংকে, মানে যেদিনকে উনি মারা গেলেন, সেই ব্যাংকে নাকি উনি টাকা রাখতে যাচ্ছিলেন, সেই সময় ওনাকে কোনো দুষ্কৃতী মার্ডার করেছিল, খুন করেছিল, করে কোনো একটা আশেপাশের জায়গায়, কোনো রিমোট প্লেসে, মানে বন জঙ্গল ঘেরা জায়গা, তার বডিটা ফেলে দিয়েছিল। এবং যেহেতু পুলিশ কেস হয়েছিল, পুলিশ তাকে খুঁজে বার করেছিল এবং সেই জায়গাটা শিয়াল, কুকুর, সাপ খোপের আড্ডা ছিল, কারণ তার মুখের অনেকটা অংশ খুবলে খেয়ে নেওয়া বলে না, সেরকম অবস্থায় তার ডেড বডি পাওয়া গিয়েছিল। আমি শুনে মানে স্তম্ভিত হয়ে গেলাম যে একটা লোক কিরম নৃশংসভাবে সে মারা গেছে। তো তার নিশ্চয়ই সাফিসিয়েন্ট মানি ব্যাংকে ছিল না যে তাদের সংসার চালাবার জন্য। একটি মেয়ে, মানে ও তখন বললো আমার মা কিন্তু সায়েন্স গ্র্যাজুয়েট, মা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতো, আমার এই বাবার বন্ধুদের সঙ্গে যদি এইরকমভাবে টাকা না রোজগার করতো, মা কিন্তু সায়েন্স গ্র্যাজুয়েট। আমি বললাম দেখ আমাদের মারা তো, যে আমার মা শিক্ষিকা বলে হয়তো তার লেখাপড়াটা মনে আছে, কিন্তু তারা তো অনেক দিন আগে লেখাপড়া সেরে দিয়েছে, হয়তো তার মনেও নেই
বা সেসব ডকুমেন্টস বা সার্টিফিকেটসও হয়তো নেই, তাই জন্য হয়তো সে অ্যাপ্লাই করতে পারছে না, কাকিমা হয়তো অ্যাপ্লাই করতে পারছে না। এরকমভাবে তুই ভুল বুঝিস না মাকে, তোদের মুখের দিকে চাকিয়ে কাকিমা এইসব কাজ করছে, কাকিমারও তো নিশ্চয়ই ভালো লাগে না বল এসব করতে। তা যাই হোক, এইসব করতে করতে আমরা বাড়ি চলে এলাম। তো এই কথাটা আমি আমার মাকে বলেছিলাম, বাপিকে বলিনি, কিন্তু মাকে বলেছিলাম। ইতিমধ্যে শুনলাম যে ওর দাদা, আমরা তখন মাধ্যমিক পাশ করে গেছি, এবং মাধ্যমিকের পর ওর মায়ের তো এই স্কুলে পড়াবার ক্ষমতা ছিল না, তখন সে ওই সাউথ সিটি কলেজে যে মর্নিংটা, সেইখানে ওই চৈতালিকে কমার্স নিয়ে ভর্তি করেছিল। এবং ওর দাদা মাধ্যমিকে, ওর বাবা মারা যাওয়ার পর মাধ্যমিক দিয়েছিল, তখন সে 5টাতে লেটার পেয়েছিল, এবং সে সায়েন্স নিয়ে পড়াশোনা করছিল। কিন্তু ও সায়েন্স নিয়ে পড়াশুনো করাটা চালাতে পারলো না। ও হায়ার সেকেন্ডারি পাশ করার পর ওর দাদা কিন্তু লেখাপড়া ছেড়ে দিয়েছিল। ছেড়ে দিয়ে ও সায়েন্সের একটা কোচিং ক্লাস করে ওই 7 থেকে 10 পর্যন্ত তাদের পড়াতে লাগলো, কারণ পড়ে কোনো লাভ নেই, কারণ বাড়িতে অর্থ দিতে হবে। তারপরে একদিন আমরা ওদের বাড়িতে গেলাম কারণ চৈতালির নাকি বিয়ে ঠিক হয়েছে, এবং চৈতালি আর চৈতালির মা আমাদের বাড়িতে নেমন্তন্ন করতে এলো। কাকিমার খুব বড় চুল, সেই চুলটা এত বড় খোপা বেঁধে রেখে দিয়েছে। তো মোটামুটি যাবো গৃহস্থ বধূরা হয় একটা সাধারণ কাপড় পরা, আর তো ওর মাও তার, উনি যে কী করে টাকা রোজগার করেন সেটা আমার মাকে কিন্তু বলেনি, কিন্তু ওনার বাবা কী, মানে ওনার হাজব্যান্ড মানে চৈতালির বাবা কী করে মারা গেল, কী করে কষ্টে সে সংসার চালাচ্ছে, এইগুলো বলছে, কিন্তু উনি যে কী কাজ করেন সেটা কিন্তু আমার মাকে বলেনি। তো চৈতালি নেমন্তন্নে আমি আর অনন্যা বলে আমরা দুজনই ওর কাছাকাছি ছিলাম, আর সবাইকে ও নেমন্তন্ন করেনি গ্রুপের। তো আমাদের নেমন্তন্ন করলো, এবং নেমন্তন্ন করে বললো যে একদিন যাস, আমার কি কি কেনাকাটা হয়েছে দেখাবো। তো আমরা গেলাম। তো একটা ওর দিদিমা আমাদের বলল, জানো আমার মেয়ে, মানে চৈতালি মায়ের কথা, একটা আদ্দামরা লোকের সঙ্গে ওর বিয়ে ঠিক করেছে, মানে ওর থেকে অনেক বড়। আমার নাতনির বয়স তো 17+, মানে 18 হয়নি, হবে। আর যার সঙ্গে বিয়ে ঠিক করেছে তার বয়স 34 বছর। তারা থাকে জামশেদপুরে, তাদের একটি ব্যবসা আছে, কিসের ব্যবসা জানি না, তবে ছেলেটা এইখানে বেঙ্গল কেমিক্যালসে কাজ করে। তো ভালো কথা, ওই বিয়ে ঠিক হয়েছে, কিন্তু বয়সে অনেক বড়, এবং ছেলেটি চৈতালিকে দেখতে শুনতে খুব ভালো ছিল, গায়ের রঙও ভালো ছিল, গোলগাল চেহারা ছিল, মাথায় সুন্দর চুল ছিল, কোচকা কোচকা এক মাথা চুল ছিল। বলল যে ওই বিয়ে দিচ্ছে, এবং ছেলেটি লুকিয়ে যত সব টার্নিচার বিয়ের কিছু খরচা ওর মায়ের হাতে দিয়েছে, মানে আমার মেয়ে ওটা পেয়েই খুব খুশি, মেয়েটাকে দিয়ে দিচ্ছে, এবং ছেলেটিকে নাকি দেখতেও খুব একটা ভালো না, মানে ওর দিদা আমাদের এই কথাটা বললো। তা আমরা ছেলে মানুষ, আমরা কি বলবো, তো সামান্য গয়না একটা পলা বাঁধানো, তার মধ্যে কিঞ্চিত সোনা লাগানো, ওটা দিয়েছে, এবং ওর পিসি নাকি 4 জোড়া ব্রোঞ্চের চুড়ি দিয়েছে, সেইটা রাখাটা পিসি দিয়েছে। গলায় কিছু করে উঠতে পারা যায়নি, একটাই পিসি, এবং কানে দুটো ছোট্ট ছোট্ট ঝুমকো দুল, এই ওর বিয়ের গয়না। এবং একটা ওই পাট মানে চটের মতন একটা হয় না, জুট মেটেরিয়াল মেশানো একটা লাল বেনারসি কেনা, খুবই নিকৃষ্ট। সে আমি বিয়ের দিনে গেলাম, তো বউ এলো, বরপক্ষ এলো, দেখলাম মানে চৈতালির পাশে, আমি দেখো কার রূপ নিয়ে বলা উচিত না, ওর নাম নাকি বাপি, ডাক নাম, ভালো নাম কি জানি না, সবাই বাপি বাপি করে ডাকছে ওর বরকে। চৈতালির পাশে একদমই তাকে মানায়নি। যাই হোক, কী আর করা যাবে, ওর মায়ের পছন্দ দিচ্ছে। চৈতালি কিন্তু খুব খুশি, কারণ এই মায়ের হাত থেকে ও চলে যাবে একটা জায়গায়। তো আমাদের পরের দিন স্কুল আছে, আমরা তখন 11-12 পড়ি, নাকি 12 পড়ি বলে, তো বাড়ি ফিরে আসতে হবে। তো আমরা ফার্স্ট ব্যাচে খেয়ে কোনো রকমে দৌড়ে যে যার বাড়ি চলে গেলাম, বিয়েটি আমরা দেখতে পারলাম না। তারপরে চৈতালি তো শ্বশুর বাড়ি চলে গেল। তারপরে বলেছিল অষ্টমঙ্গলায় যেতে, আমাদের আর স্কুলিংয়ে যেতে যাওয়া হয়নি। তারপরে 1-1.5 বছর পর ওর দাদার সঙ্গে আমার গড়িহাটে দেখা হয়েছিল, ওই বোধহয় টিউশন করে ফিরছিল। ওর দাদা বললো চৈতালির আরও খারাপ অবস্থা হয়েছে, মানে মেয়েটার
কি বলবো, ভোগান্তি, কপালের ভোগান্তি আর যায় না। কি খারাপ হয়েছে, ওর বরের চাকরি চলে গেছে এবং ওরা ওই চাকরি সূত্রে ওরা হাওড়ায় থাকতো, ও আর ওর বর হাওড়ায় থাকতো, ওদের নাকি একটি ছেলেও হয়েছে। তো ওইখানে থাকতো, লেখাপড়া কন্টিনিউ করেনি এবং এখন ওরা জামশেদপুরেই চলে গেছে। এবং কি ব্যাপার, ওরাও কোনো সেরকমভাবে যোগাযোগ রাখে না, কেন জানি না। মেয়েটাকেও আমাদের বাড়িতে, মানে আমার বোনকেও সেরকমভাবে পাঠায় না, ওরা এখন ওইখানেই আছে। আর যেহেতু বরের চাকরি নেই, আমার বোনের ওপর বাড়ির কাজকর্মের চাপ ওরা খুব দিচ্ছে এবং ওরা খুবই, মানে কি বলবো, খুব একটা ভালো লোক না। ওরা কিন্তু এখানে আমাদের বাড়িতে আসতে দিচ্ছে না। এই জন্য আমি খুব মানসিকভাবে ভেঙে পড়েছি। আমার ছোট্ট বোনটা একটা সংসারের জোয়াল টেনে নিয়ে যাচ্ছে। এবং মাঝখানে মা দেখতে গেছিলো, ওই রকম গোলগাল সুন্দর চেহারা, রোগা হয়ে গেছে, ওই রকম সুন্দর গায়ের রং আর নেই, খাওয়া দাওয়ারও মনে হয় কষ্ট দেয় বলে ওর দাদার চোখটাও ছলছল করে উঠলো। তারপরে আমাদের আর দেখা সাক্ষাৎ নেই। জানো, শুধু আমি না, আমাদের বন্ধু মহলে এবং আমাদের বন্ধু মহলের বাইরেও অনেকেই চৈতালিকে ফেসবুক, ইনস্টাগ্রামে খোঁজার চেষ্টা করেছে। ওর কিন্তু কোনো ট্রেসই নেই, মানে ওকে আমরা কোথাও খুঁজে পাই না। এবং ওদের যেই বাড়িটাতে অনন্যা গেছিলো, ওর দাদাকে আর ওর মাকে, ওরা ওখানে থাকে না, কোথায় চলে গেছে বাবা আমি জানি না। একজন নাকি বললো ওদের নিচে থাকে, বললো ওরা সোনারপুর সাইডে চলে গেছে। এবং যখন ওদের মেয়ের কথা, মানে চৈতালির কথা জিজ্ঞাসা করা হলো, তখন বললো জানি না গো, ওদের ওই মেয়েটার কোনো খোঁজ খবর নেই, জানি না ও কেমন আছে, আদৌ বেঁচে আছে কি না সেটাও জানি না। এবং ওর মার দাদার যে কি খবর, আমরা যতদূর শুনেছিলাম, ওরা মনে হয় সোনারপুরে কিছু একটা ব্যবস্থা করে গেছে এবং কিছুই জানি না। আমাদের কোনো খোঁজ খবরও নেই। আর ওদের সঙ্গে পাড়ায় যাদের ইন্টিমেসি ছিল তারাও জানে না, ওদের ফোনও ধরে না, কি ব্যাপার জানি না। তো আমার একটাই বক্তব্য, ও দাদা আর মায়ের কথা ছাড়ো, চৈতালির কি হলো, মানে ওকে কেউ খুঁজে পায় না। ওর খোঁজ খবর নেবার জন্য আমরা এবং আমার বন্ধু মহলের অনেকেই আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু ওকে খুঁজে পাওয়া যায়নি, কেন জানি না গো। আমার খুব, মানে ওকে মাঝে মাঝে খুব মিস করি এবং ওর কথাগুলো খুব মনে পড়ে। মেয়েটা তো চিরকালের দুঃখী, ওই ক্লাস 7-এর আগে পর্যন্ত যতদিন ওর বাবা বেঁচে ছিল ততদিন মেয়েটাকে আনন্দ করতে দেখেছি। তারপরে মানে কি বলে, লাখ ওর পিছু ছাড়েনি। তো আজকে কেমন লাগলো আমার এই দুঃখের কাহিনী, তোমাদের এই চৈতালির জীবনীর গল্প, প্লিজ জানিও, কমেন্ট করো যদি ভালো লাগে, তোমাদের মতামত জানিও, আমার উপস্থাপনা তোমাদের কেমন লাগছে প্লিজ জানিও। তোমাদের কি বলবো, কমেন্ট পেলে এবং যদি দেখি সাবস্ক্রাইবার আমার বেড়ে যাচ্ছে, তবে আমি উৎসাহ পাবো আমার বলার, আমি তাহলে ভাববো যে আমার কথা অনেকে তোমরা শুনছো। প্লিজ আমাকে উৎসাহ দিও এবং আমার পাশে এসে দাঁড়িও, কেমন? বাই বাই, থ্যাংক ইউ ভেরি মাচ।